বানের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জের জনজীবন, খাবার পানি সংকট আরও অবনতির পূর্বাভাস। বন্যার পানি নামতে বাধা হলে সড়ক কেটে ফেলুন, এলজিআরডি মন্ত্রী। পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে, ত্রাণ প্রতিমন্ত্রী। ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি করতে ব্যর্থ সরকার, ফখরুল। বন্যার্তদের দিকে নজর নেই, সেতু উৎসবে মত্ত। ভারতের আসাম ও মেঘালয়েও বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ৫৫। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টিম টিবার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বানের পানিতে পুরোপুরি বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জনজীবন। বাসাবাড়ি এমনকি সড়কেও উঠে গেছে গলা পর্যন্ত পানি। তীব্র খাদ্য সংকটের সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। এই দুই জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে অকার্যকর হয়ে পড়েছে মোবাইল ও টেলিফোন সংযোগ। বিমান চলাচলের পর এবার বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগও। এছাড়া লালমনিরহাট, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, জামালপুর ও নেত্রকোনায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মইদুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বানের পানির তীব্রতা কতটা ভয়াবহ হলে এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা বিগত বহু বছরেও দেখেননি সিলেটবাসী। ডুবে গেছে স্কুল, কলেজ, বসতবাড়ি, রাস্তাঘাট। ভেসে গেছে ফসলের মাঠ, পুকুরের মাছ। দুর্গত এলাকায় পা রাখার মতো শুকনো মাটি নেই কোথাও। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, আছে বিশুদ্ধ পানির অভাব, চারিদিকে শুধু হাহাকার। পানির স্রোতে সিলেটের বেশিরভাগ এলাকায় ভেঙে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সেই সাথে অব্যাহত ভারী বৃষ্টিপাতের ধারায় বেড়ে চলছে ওই এলাকার নদ নদীর পানি, যে কারণে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 2004 সালে বন্যা থেকে বন্যা এবার আমাদের আশপাশের যত বাসা আছে আর এই সবর নিচতলা ডুবে গেছে গিয়া। আলামিন আমাদেরকে সাহায্য করবেন, সবাই দোয়া করবেন আমাদের সিলেটবাসীর জন্য। পানিবন্দী মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনতে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ বিভিন্ন এলাকায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা প্রশাসনের হিসেবে এ পর্যন্ত পানিবন্দী আছেন প্রায় 10 লাখের মতো মানুষ। সুনামগঞ্জের মানুষ অতীতে বসতবাড়ি কিংবা সড়কে বন্যার পানি উঠতে দেখেছেন, কিন্তু এবার পানি উঠেছে গলা পর্যন্ত। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব কিছুই ডুবে গেছে পানির নিচে। মানুষ কোনো মতে প্রাণে আশ্রয় কেন্দ্রে উঠলেও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দোকানপাটও বন্ধ, খুব অসহায় অবস্থা আছে বাচ্চাদেরকে নিয়ে। প্লাবিত বন্যা, প্রায় সমান পানি ঘরের মধ্যে। এটা পূর্বে মনে হয় 50 বছরের ভিতরে হয় না। এটা ভয়াবহ একটা অবস্থা, যেটা মানে আমাদের বাপ দাদারাও দেখে নাই। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সিলেট সুনামগঞ্জের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, যে কারণে সিলেট ও সুনামগঞ্জ কার্যত সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন। প্রবল স্রোতে নেত্রকোনার ইসলামপুরে ভেঙে গেছে একটি রেলওয়ে ব্রিজ। এতে হাওর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে মোহনগঞ্জে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নেত্রকোনার 6 উপজেলার 39টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। উত্তরের জেলা লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতির দিকে। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে তিস্তার তীরবর্তী নিচু এলাকা। এছাড়া বগুড়া, জামালপুর, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হলেও কিছুটা উন্নতির দিকে শেরপুরের অবস্থা। তবে ওই জেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। মইদুল ইসলাম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, আগামী 2-1 দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সাথে উত্তরাঞ্চলের আরও 17টি জেলা 2 দিনের মধ্যে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর আগামী 3-4 দিন সারা দেশেই ভারী বর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। হাওরে অবকাঠামো নির্মাণের কারণে বন্যা পরবর্তী পানি নিষ্কাশনে জটিলতা বাড়ছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের।
আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের 90 আর সিলেটে ডুবে গেছে 60%। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে 2 দিনের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও 17টি জেলায় বন্যার তীব্রতা বাড়ার আশঙ্কা থাকছে। সেই সঙ্গে ভারতের মেঘালয় ও আসামে ক্রমাগত বৃষ্টি হওয়ায় তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে মনে করে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বৃষ্টিপাতের যে পরিস্থিতি তাতে সহসা এই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নাই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে সিলেট এবং সুনামগঞ্জের যে প্রধান নদীগুলো আছে, তারপর থেকে বর্ষণ কমে যাওয়ার সম্ভাবনা আছে, ভারী বৃষ্টি, এবং পরবর্তীতে আমরা আশা করছি যে হয়তো সোমবার বা মঙ্গলবার থেকে ওই অঞ্চলের পরিস্থিতি খুব ধীর গতিতে উন্নতি ঘটতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে। পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরের মধ্যে অবকাঠামো নির্মাণে রাষ্ট্রীয় দফতরগুলোর সমন্বয়হীনতার কারণে বন্যা পরবর্তী পানি নিষ্কাশনে জটিলতা বাড়ছে। হাওড়ে অঞ্চলে বিভিন্ন সংস্থা কাজ করে থাকে, দেখা যায় যে একটা স্ট্রাকচার করা হয়, কিন্তু সেই স্ট্রাকচারের যেই আফটার ইফেক্ট বা পরবর্তীতে এটা কী ধরনের প্রভাব ফেলতে পারে টোটাল সিস্টেমের উপরে, কাঠামো নির্মাণের ক্ষেত্রে একটা সমন্বয়হীনতার অভাব আছে। এদিকে সবশেষ 24 ঘন্টায় সন্দ্বীপে সর্বোচ্চ 239 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে 109, নেত্রকোনায় 206 ও রাজধানী ঢাকায় 34 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের উপর কিন্তু মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে, তবে প্রথম দিকে যখন বিস্তার ছিল তখন কিছুটা দুর্বল অবস্থায় সে বিস্তার লাভ করেছে, এটা জুনের ফার্স্ট উইকের দিকে আছে। তো বর্তমানে গত 2 দিন থেকে দেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় বিরাজ করছে। এ সময় অনেক স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বন্যার পানি অপসারণে প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার বিকেলে মিন্টো রোডে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিলেটের বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার পাঠানো হচ্ছে। কোথাও কোনো রাস্তার কারণে পানি লগিং হচ্ছে, আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি, তাইলে সেটা কেটে দিয়ে সেখানে আমরা বেলি ব্রিজ বসায় দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্থানীয় সরকার প্রধান প্রকৌশলীকে আমি গতকালই নির্দেশ দিয়েছি এবং তারা সেখানে এই প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এমন তথ্য আসে নাই যে এই একটা রাস্তা কেটে না দিলেই সেখানে এখন পানি লগিং হবে অথবা এটার কারণে কোনো বন্যা হবে। তো এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আসে নাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, দেশের 10 জেলা বন্যা কবলিত। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তাও দেয়া হচ্ছে। শনিবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সিলেট সুনামগঞ্জের সবচেয়ে ভয়াবহ অবস্থা। একটা জেলার 60-80% যদি ডুবে যায় তাহলে কত ভয়ঙ্কর হতে পারে। আমি তো গত বন্যায় গিয়েছিলাম, হাইওয়ে ছাড়া আর কিছু দেখা যায় নাই, চারিদিকে ধুধু পানি। এবার আরও বাড়ার কারণে উপজেলার সাথে যে হাইওয়েগুলো ছিল কানেক্টিং, সেগুলো পর্যন্ত তলিয়ে যাওয়াতে এখন নৌকা ছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমার সরকারের সাথে সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, আওয়ামী লীগের রাজনীতিবিদরা, নেতাকর্মীরা মাঠে আছে, তাহলে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বন্যার কারণে সারা দেশে 140টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিটি দুর্গত এলাকায় গিয়ে স্বাস্থ্যসেবা দেবে। আর দেশে করোনা সংক্রমণের হারও বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পানি ঢুকেছে, বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে। দুর্গত এলাকাগুলোতে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে গঠিত মেডিকেল টিম। 140টা মেডিকেল টিম আমরা গঠন করেছি, যে টিম প্রতিটি জেলায়, উপজেলা, ইউনিয়নে যে সেবা দিবে। আমরা একটি কমিটি তৈরি করেছি, ঢাকায় একটি কোঅর্ডিনেশন কমিটি সিলেটে করা হয়েছে এবং সিলেট জেলার অন্যান্য যে অংশে আছে বিভিন্ন জেলা উপজেলায় কমিটি করা হয়েছে। দেশে বন্যার জন্য দায়ী সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। এক যুগেও ভারত বাংলাদেশের মাঝে
অভিন্ন নদীসমূহের ব্যাপারে সুষ্ঠু চুক্তি করতে ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, যখন বন্যার্তদের সহায়তা দেয়া দরকার তখন সরকার পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে উৎসবে মেতে রয়েছে। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। শনিবার রাজধানীর ভাটারায় দলীয় ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দেশে চলমান বন্যার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন। বলেন, অপরিকল্পিতভাবে এবং দুর্নীতি করে বাঁধ ও ব্রিজ নির্মাণের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতি হয়েছে। এই সরকার গত এক যুগেও ভারতের সঙ্গে যে সমস্ত অভিন্ন নদী রয়েছে, এই অভিন্ন নদীগুলোর যে পানি বন্টনের যে চুক্তি, সেই চুক্তি করতে সক্ষম হয় নাই। ফারাক্কার পানি পরিষ্কারকে হঠাৎ করে যখন তারা গেট খুলে দেয়, তখন যে পানির ঢল আসে, সেই ঢল সামলানো সম্ভব হয় না। আজকে সিলেট অঞ্চলে সুনামগঞ্জে সেই একই ঘটনাগুলো ঘটছে। বন্ধুরা, তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে তার মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই। পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করতে দেশে পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো হচ্ছে। সরকারের এমন দাবির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের কন্টেইনার ডিপো এবং ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার নিজেই জড়িত। কন্টেইনার ডিপোগুলো দিয়েছেন, তার মধ্যে যে ডিপোতে আগুন লাগলো, সেই ডিপোতে যাকে দিয়েছেন তার মালিক হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা, এবং সেখানে তাকে কোনো গ্রেফতার না করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যারা আহত হয়েছে তাদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আমরা তো দেখছি যে আপনারাই এই বরাবর এই সমস্ত কথা বলেন, নিজেরা দুর্ঘটনা ঘটান এবং তারপরে তা বিএনপির উপরে চাপিয়ে দেন। খুব পরিষ্কার, সরকার দলীয় দুর্নীতিবাজেরা দেশের টাকা লুটপাট করে সুইচ ব্যাংকে জমাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে ভারতের বন্যা। এতে এখন পর্যন্ত ৫৫ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। নিহতদের বেশিরভাগই মেঘালয়ের। এছাড়াও বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা। দুর্যোগে এখন পর্যন্ত ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। বসতবাড়ি, ফসলি ক্ষেত, বিস্তর প্রান্তর সবই পানির নিচে, দৃষ্টিসীমায় শুধুই প্লাবন। ভারতে গেল দুদিনের ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র এবং গৌরাঙ্গ নদীর পানি। বেশ কয়েকটি এলাকা থেকে পাওয়া গেছে ভূমিধসের খবর। মেঘালয়ে মহাসড়কের কিছু অংশ ধসে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পানিতে তলিয়ে গেছে আসামের বেশিরভাগ এলাকা। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ৩,০০০ গ্রাম। পানির নিচে গেছে অন্তত ৪৩,০০০ হেক্টর কৃষিক্ষেত। দুর্গতদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারতের সংশ্লিষ্ট বিভাগ। তবে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কারণ গেল দুদিনে আরও ভারী বৃষ্টি হয়েছে। আসামের অবস্থা সবচেয়ে খারাপ। আসলে পরিস্থিতি এক এক স্থানে এক এক রকম। মেঘালয়ের চেরাপুঞ্জিতে শুক্রবার ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের পরই ভারতে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হতে শুরু করে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্য প্রসঙ্গ, দেশের গণতন্ত্রের ক্রমে অবনতি হচ্ছে এমন মন্তব্য করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, সুশাসনের অভাবে বাড়ছে দুর্নীতি। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সুজনের এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। আর এই সংকট উত্তরণের লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে সোচ্চার হওয়ার তাগিদ দেন বক্তারা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সুশাসনের জন্য নাগরিক সুজনের ৮ম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে সমাজের বিশিষ্টজনেরা বলেন, একে একে যখন সব প্রতিবাদী সংস্থা চুপ হয়ে যাচ্ছে, তখনও নাগরিক অধিকার আর সুশাসন প্রতিষ্ঠায় সোচ্চার সুজন। সেই সঙ্গে তারা বলেন, দেশে সুশাসন না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়, বাড়ে দুর্নীতি আর দুর্বৃত্তায়ন। গণতন্ত্রের অবস্থা দিনে দিনে কমে আসতেছে। দেশের মধ্যে যদি সুশাসনের অবক্ষয় হতে থাকে, তাহলে তো আপনি গণতন্ত্র কোথার থেকে আসবে? খুব জোর গলায় বলবো আমি,
আইটি এবং ইন্টারনেটের ইনরোডের কারণে যেই ক্ষেত্রে এইগুলি প্রচলন করা গেছে সাকসেসফুলি দুর্নীতি শেষ হয়ে গেছে, বাট বড় বড় দুর্নীতি যেগুলি সেগুলি তো যায় নাই, আরো আঁকড়ে ধরেছে, আরো বড় হয়েছে। সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার তাগিদ দেওয়া হয় সুজনের পক্ষ থেকে। এই অবস্থা যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় তাহলে কোনো দলের পক্ষে, ব্যক্তির পক্ষে তো নয়, কোনো দলের পক্ষে এককভাবে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। আর আমাদের দরকার একটা জাতীয় সমঝোতা। রাজনীতিবিদদেরকে এবং সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আমাদের আহ্বান এবং সকল অংশীজনের কাছে আহ্বান, আমরা এবারে সোচ্চার হই আমাদের রাজনীতিবিদরা যেন এরকম একটা ঐক্যমত্যে পৌঁছে যার ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সম্মেলনে রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে 21 দফা সংস্কার প্রস্তাব দিয়ে জাতীয় সনদ ঘোষণা করে সুশাসনের জন্য নাগরিক সুজন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা নদীর শরীয়তপুর টার্নিংয়ে যাত্রীবাহী দুটি ফেরির মুখোমুখি সংঘর্ষে এক গাড়ির চালক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 10 যাত্রী। শিমুলিয়া মাঝিরকান্দি ফেরি রুটে শরীয়তপুরের জাজিরার কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও যাত্রীরা জানান, শনিবার মধ্যরাতে ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ফেরি দুটির কিছু অংশ এবং কয়েকটি গাড়ি। দুর্ঘটনায় মারা যান সুফিয়া কামাল ফেরির এক গাড়ির চালক। নদীতে তীব্র স্রোতের কারণে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি বলে দাবি করেছেন সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান। তবে যাত্রীরা অভিযোগ করেছেন অবহেলা ও অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। মার্চের ভাষণ যেমন পুরো জাতিকে একাত্ম করেছে, তেমনি 50 বছর পরে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানও 17 কোটি মানুষকে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভা স্থল ও ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 7ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিল রেস কোর্সে, সেটা শুধু রেস কোর্সে সীমাবদ্ধ ছিল না, 7.5 কোটি বাংলাদেশের বাঙালির কাছে ছুঁয়ে গিয়েছিল। পদ্মা সেতু সেই 50 বছর পরে বাংলাদেশ এরকম একটা উদযাপন করতে যাচ্ছে। কাজে এখানে 17 কোটি মানুষের মধ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানটা ছুঁয়ে যাবে। 25 জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবরে উচ্ছ্বাস বইছে সাগরকন্যা জেলা খ্যাত পটুয়াখালীতে। দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু পার হওয়ার স্বপ্নে বিভোর এই অঞ্চলের মানুষ। সেতুটি চালু হলে এই অঞ্চল থেকে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহনের সময় যেমন বাঁচবে, তেমনি পর্যটন কেন্দ্র কুয়াকাটা, সমুদ্র সৈকত, পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ শিল্পায়ন ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পদ্মা সেতু বদলে দেবে দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর অর্থনীতি। পায়রা সমুদ্র বন্দর থেকে খালাস হওয়া পণ্য খুব সহজেই পৌঁছে যাবে ঢাকা সহ সারা দেশে। পটুয়াখালী সহ পুরো দক্ষিণাঞ্চল জুড়েই গড়ে উঠবে শিল্প কলকারখানা। এই সেতুর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ত্বরান্বিত হবে। ভাগ্যের পরিবর্তন ঘটবে দক্ষিণাঞ্চলের মানুষের। ইপিজেড, পায়রা বন্দর এবং পর্যটন কেন্দ্র ব্যাপক প্রসার লাভ করবে এবং এই পদ্মা সেতু হলে দক্ষিণ অঞ্চলের কৃষি পণ্য এবং যোগাযোগ ব্যবস্থা, কৃষি পণ্য পরিবহনে ব্যাপক প্রসার লাভ করবে। পদ্মা সেতু হওয়ায় ঢাকা থেকে কুয়াকাটা যেতে কোনো ফেরি পারাপার থাকছে না। ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে সময় অনেকটাই নেমে আসবে। সমাগম বাড়বে কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের। আমাদের দক্ষিণ অঞ্চলে একদম আপনি বাণিজ্য বলেন, তারপরে বিভিন্ন রকমের যানবাহনের সহজ সময় বলেন, সব কিছুতে আমরা খুব উন্নয়নের দিকে যাব। পণ্য রপ্তানির জন্য ইপিজেড এবং কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। যখন সেতু হয়ে যাবে, এই মালামাল কিন্তু খুব সহজেই ঢাকা এবং উত্তরবঙ্গের সাথে একটি কানেক্টিভিটি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের একটি বড় পরিবর্তন এবং অর্থনৈতিক কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে একটি পজিটিভ পরিবর্তন আসবে, আমি বিশ্বাস করি।
পদ্মা সেতু চালু হলে সাগর পাড়ের জেলা পটুয়াখালীতে চলমান ও বহুমুখী উন্নয়নকে ঘিরে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চোখে এখন সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি। এনটিভি নিউজ ডেস্ক। আবারও বিদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন মুসল্লিরা। এখন পর্যন্ত 18,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী মক্কা মদিনায় পৌঁছেছেন। এদিকে মুসল্লিদের সেবায় এবং বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করছে বাংলাদেশ হজ অফিস ও হজ মেডিকেল টিম। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভির পাঠানো রিপোর্ট। আবারও স্বরূপে ফিরছে পবিত্র হজ কার্যক্রম। দেশি বিদেশি মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পবিত্র মক্কা নগরী। করোনা মহামারীর কারণে 2 বছর বিদেশ থেকে পবিত্র হজ পালন বন্ধ থাকার পর আবারও ইসলামের পবিত্র নগরী মক্কায় জড়ো হচ্ছেন মুসল্লিরা। এবার বাংলাদেশ সহ সারা বিশ্বের 10 লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালন করবেন। একের পর এক ফ্লাইটে পবিত্র নগরী মক্কা মদিনায় পৌঁছাচ্ছেন হজ যাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন আল্লাহর ঘরের মেহমানরা। মক্কায় আগত বাংলাদেশি হজ যাত্রীদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে জানায় মক্কা বাংলাদেশ হজ অফিস। তো এ পর্যন্ত আমাদের সার্বিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। হজযাত্রীগণ মক্কা মদিনায় আগমন করছেন, তারা নিয়মিত হারামে নামাজ পড়ছেন, কোনো ধরনের কোনো সমস্যা এই মুহূর্তে নাই। মক্কায় বাংলাদেশি হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা দিচ্ছে বাংলাদেশ হজ মেডিকেল টিম। মুসল্লিদের 24 ঘন্টায় চিকিৎসা সেবা দিচ্ছেন মেডিকেল টিমের শতাধিক সদস্য। আমি হজ করতে আসছি গত 10 তারিখে, যে উমরা করছি। উমরা করার পরে এখন একটু শরীরটা আমার একটু প্রেশারটা একটু বৃদ্ধি লাগছে, গা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে আসছি এখানে। কয়েকদিনে আমরা প্রায় মক্কা, জেদ্দা এবং মদিনা সহ প্রায় 550 রোগী দেখেছি। সেগুলো হলো পায়ে ব্যথা, তারপরে জ্বরের রোগী আসছে, কিছু ডায়রিয়া পেশেন্টের আসছে, সেগুলো ওষুধ আমরা দিচ্ছি। নর্মাল চিকিৎসাগুলো সেগুলো আমরা দিই। আর যদি হচ্ছে যে খুব বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সৌদির বিভিন্ন হসপিটালগুলোতে আমরা হচ্ছে যে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে আমাদের ডাক্তাররাই হসপিটালে দিয়ে আসছে। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সবশেষ জয়পুরহাটের বাসিন্দা হেলাল উদ্দিন মোল্লা নামে আরও এক বাংলাদেশি মুসল্লি ইন্তেকাল করেছেন। এ নিয়ে 4 বাংলাদেশি ইন্তেকাল করলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 8 জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। ভারতের সেনা সদস্যদের জন্য করা বিতর্কিত অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও দেশটির বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন। এ সময় বেশ কয়েকটি ট্রেনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। আরও সহিংসতার আশঙ্কায় বিহারের সাথে অন্যান্য শহরের ট্রেন যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও শনিবার বিক্ষোভকারীদের বাধার মুখে 3.5 শতাধিক ট্রেন নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়। এর মধ্যেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার। উত্তরপ্রদেশে অন্তত 250 আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিক্ষোভের সময় তেলেঙ্গানায় পুলিশের গুলিতে নিহত 24 বছর বয়সী যুবকের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ এবং একজন যোগ্য প্রার্থীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। খেলার খবর। সাকিব ও সোহান দুজনে মিলে টেনে তুলেছিলেন দলকে, কিন্তু আবারও কেমার রোদ ঝড়ে সেই প্রতিরোধ উড়ে গেছে খড়কুটোর মতো। অ্যান্টিগার ভিভ রিচার্ড স্টেডিয়ামে তৃতীয় দিনে অল আউট হওয়ার আগে 84 রানের লিড পেয়েছিল বাংলাদেশ। খালিদ 3 উইকেট তুলে নিয়ে প্রতিরোধের স্বপ্ন দেখালেও অবিশ্বাস্য কিছু না হলে এ টেস্টে হারছে না ক্যারিবীয়রা। দিন শেষে তারা 49 রান তুলেছে, দরকার আর 36 রান। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। নাজমুল শান্ত এমন কিছু শট খেলবেন, হাততালি পেতে পেতে উইকেটও দিয়ে আসবেন, এটাই যেন এখন নিয়মিত দৃশ্য।
তৃতীয় দিনের শুরুতে তার এবং ভাগ্যের পরশ পেয়েও মুমিনুলের আত্মবিশ্বাসীন ব্যাটিং ক্যারিবীয়দের কাজটা সহজ করে দিয়েছিল। মাহমুদুল জয় কঠিন সময়টা পার করার পর হয়েছেন আউট। তার আগে লিটন উইকেট ছুড়ে দিয়ে আসায় হারটা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার। স্কোরবোর্ডে তখন 6 উইকেটে 109 রান বাংলাদেশের। ইনিংস হারের সংখ্যার সামনে দাঁড়ানো দলটার দরকার ছিল ভাগ্য। সাকিব সেটা পেয়েছিল। এখান থেকে বেরিয়ে সাকিব লড়েছেন, পাশে পেয়েছেন নুরুল হাসান সোহানকে। দুজনের সপ্তম উইকেট জুটিতে 123 রানে এই টেস্টে প্রথমবার উইকেটহীন সেশন দেখল অ্যান্টিগা। এই সময় ক্যারিবীয়দের বোলিংটাকে নির্বিষ করে দিয়ে সাকিব এই টেস্টে তার টানা দ্বিতীয় 50 তুলে নেন। নুরুলও দেরি করেননি তার দ্বিতীয় 50 পেতে, কিন্তু তারপরই সব এলোমেলো করে দিল আবারও কেমার রোচ। বার্বাডোজের এই ফাস্ট বোলারের এই ম্যাচে খেলাটাই ছিল অনিশ্চিত। বাংলাদেশকে পেলে জ্বলে ওঠা তার নিত্য অভ্যাস। এদিন মাইকেল হোল্ডিংকে ছুঁয়েছেন, পেয়েছেন 53 রানে 5 উইকেট। লড়তে থাকা বাংলাদেশ 33 রানে যে শেষ 4 উইকেট হারিয়েছে তার পুরো কৃতিত্বই রোচের। সাকিবের 63 ও নুরুলের 64 রানের ইনিংসগুলো না হলে ইনিংস হার এড়ানোটাই কঠিন হয়ে যেত বাংলাদেশের। তবে টেস্ট ম্যাচটা যে চতুর্থ দিনে গড়ালো তাতে দিনের শেষ ভাগে পুরো কৃতিত্ব দিতে হবে খালিদকে। নিজের প্রথম ওভারেই 2 উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মৃদু চ্যালেঞ্জের। সেটা আরও বেড়েছিল এমন উইকেটে। কিন্তু চতুর্থ উইকেটে 40 রানের অবিচ্ছিন্ন জুটিতে ব্ল্যাকউড ও ক্যাম্বেল বাকি ম্যাচটা আনুষ্ঠানিকতার করে তুলেছেন মাত্র। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল সামনের মৌসুমে আর দেখা যাবে না সালা সাদিও মানে জুটি। লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লিখেছেন সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানে। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পরই লিভারপুলকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন মানে। এই ফরওয়ার্ডকে কিনতে বায়ার্ন মিউনিখকে 41 মিলিয়ন ইউরো গুনতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 400 কোটি টাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডদের হয়ে 6 মৌসুম কাটিয়ে এবার নতুন ঠিকানায় যাচ্ছেন তারকা ফুটবলার। লিভারপুলের হয়ে লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ, ওয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন সাদিও মানে। অলরেডদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সালা ও মানে জুটি ভয়ঙ্কর ছিল যে কোনো প্রতিপক্ষের জন্য। লিভারপুলের জার্সিতে সেনেগালের এই ফরওয়ার্ড 269 ম্যাচে 120 গোল করেছিল। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটি বা শিরোনামগুলো আরেকবার। বানের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জের জনজীবন, খাবার পানি সংকট, আরও অবনতির পূর্বাভাস। বন্যার পানি নামতে বাধা হলে সড়ক কেটে ফেলুন, এলজিআরডি মন্ত্রী। পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে, ত্রাণ প্রতিমন্ত্রী। ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি করতে ব্যর্থ সরকার, ফখরুল। বন্যার্তদের দিকে নজর নেই, সেতু উৎসবে মত্ত। ভারতের আসাম ও মেঘালয়েও বন্যা পরিস্থিতির অবনতি, নিহত 55। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।